স্ক্রিনটা দেখতে পেয়েছো আশা করি সবাই। এই স্ক্রিনে প্রথমে একটা ছবি দেখিয়েছি, সেটা হচ্ছে হোয়াইট লাইট এসে পড়ছে। হোয়াইট লাইট এসে পড়বার পর ভায়োলেট লাইটগুলো কাছাকাছি জায়গায় মিট হচ্ছে, আর রেড লাইটগুলো আর একটু দূরে গিয়ে ফোকাসড হচ্ছে, এবং এর মাঝের যে কালারগুলো আছে সেগুলো এর মাঝে কোনো না কোনো জায়গায় এসে ফোকাসড হচ্ছে। অর্থাৎ আমি যদি স্ক্রিনটা এরকম জায়গায় রাখি তাহলে ভায়োলেট লাইট ফোকাসড দেখবো, রেড লাইট ঘোলা দেখবো, বাদবাকি রঙগুলো ঘোলা দেখবো। অর্থাৎ আমি এইখান থেকে এইখানে বিভিন্ন জায়গায় স্ক্রিনকে যদি বসাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙের জন্য ফোকাস দেখবো, বাকি রঙগুলোর জন্য ওটা হচ্ছে অর্থাৎ ঘোলা দেখবো। আমাদের আগের দিনের এই জায়গাটা আমি আরেকবার রিপিট করছি, সেটা হচ্ছে ধরো রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে আলো আসছে। আমরা জানি যে তোমার ডেন্সার মিডিয়ামে ভায়োলেট রে বেশি বেঁকে যায়, রেড লাইট কম বেঁকে, মানে অর্থাৎ মিডিয়াম চেঞ্জ হলে রেড লাইটের যে ডেভিয়েশনটা, সেই ডেভিয়েশনটা কম হয়, যে কারণে রেড লাইটকে বিভিন্ন সিগন্যালিংয়ের কাজে ব্যবহার করা হয় বেশি। এবার অর্থাৎ এইখানে ছবি অনুযায়ী অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা ভায়োলেট লাইটের ক্ষেত্রে ছোট, রেড লাইটের ক্ষেত্রে বড়। আমি আপাতত এই জায়গাটা একটু বড় করি, ম্যাগনিফাই করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী সেকেন্ড ল অফ রিফ্র্যাকশনের যে সাইন আই বাই সাইন আর ভি, আর ভি স্ট্যান্ডস ফর দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ফর ভায়োলেট লাইট। এটা তাহলে মিউ ভি, অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফর ভায়োলেট লাইট। কারণ আমরা জানি যে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কালার অফ লাইটের উপর নির্ভর করে। তেমনি করে এই সাইন আই বাই সাইন আর আর, এটা তাহলে মিউ আর রেড লাইটের জন্য, আর আর ইজ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ফর রেড লাইট। এবার একটা ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে আর ভি, অর্থাৎ অ্যাঙ্গেল ফর ভায়োলেট লাইট, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ফর ভায়োলেট লাইট, সেটা তো ছবিতে দেখতেই পেয়েছি যে ছোট আর আর এর থেকে। তাহলে আর ভি লেস দেন আর আর, তাহলে দুদিকে সাইন নিয়েছি, সাইন আর ভি লেস দেন সাইন আর আর। তাহলে এবার এটাকে রেসিপ্রোকেট করছি, রেসিপ্রোকেট করলে লেস দেনটা গ্রেটার দেন হয়ে যায়, 1 বাই সাইন আর ভি গ্রেটার দেন 1 বাই সাইন আর আর। দুদিকে সাইন আই গুণ করে দিয়েছি, সাইন আই বাই সাইন আর ভি গ্রেটার দেন সাইন আই বাই সাইন আর আর। দ্যাট মিনস মিউ ভি, কারণ সাইন আই বাই সাইন আর ভি ছিল মিউ ভি, আর সাইন আই বাই সাইন আর আর ছিল মিউ আর। তাহলে সাইন আই বাই সাইন আর ভি মানে হচ্ছে মিউ ভি ইজ গ্রেটার দেন মিউ আর। তাহলে refractive index for violet light is greater than refractive index of red light. এবার তাহলে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, যে মেটেরিয়ালে, যে লাইটের, সেটা বেশি বেঁকবে এবং সেটা আরও আগে ফোকাসড হবে। এই ঘটনাটাকে আমাদের ক্রোমাটিক অ্যাবেরেশন বলে, এবং ক্রোমাটিক অ্যাবেরেশনকে তাড়ানোর জন্য এই যেখানে এই জিনিসটাই আমরা এখানে যেমন কেবলমাত্র একটাই রিফ্র্যাকশন দেখিয়েছি, অর্থাৎ একটা রেয়ারার মিডিয়াম থেকে একটাই ডেন্সার মিডিয়ামে আলো আসছে। এখানে আবার প্রথমে রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়াম, সেখান থেকে আবার রেয়ারার মিডিয়াম, অর্থাৎ ভায়োলেট আর রেডটা যে আলাদা হচ্ছে সেটা আমরা এখানে এই ছবিটায় আর একটু স্পষ্ট করে দেখিয়েছি। এইবার এই ক্রোমাটিক অ্যাবারেশনের বেলায় দেখো, এইটা হচ্ছে ফোকাল পয়েন্ট ফর ভায়োলেট লাইট, আর এটা হচ্ছে ফোকাল পয়েন্ট ফর রেড লাইট। অর্থাৎ এই পয়েন্টে ভায়োলেট লাইটগুলো কনভার্জ করেছে, যত ভায়োলেট লাইটের মধ্যে আছে আর যত রেড লাইট আছে এখানে কনভার্জ করেছে। এইবার এখান থেকে আমরা হিসেব করবো একটা, কীরকম হিসেব করব না, লেন্স মেকার্স ফর্মুলাটা ইউজ করব, ইউজ করে একটা ডিসপারসিভ পাওয়ার বার করব। এই পার্টটা, এই যে পার্টটা ক্যালকুলেশন করেছি, এই পার্টটা আমরা এইখানে আলোচনা করতে পারি, এইখানে আলোচনা না করে আমরা একটু পরে আলোচনা করলে বোধহয় বেটার বুঝতে পারবো। কারণ এই ক্যালকুলেশনটা কেন করছি না করছি বুঝতে পারবো না। বেশ একবার বলে দিই, যদি দরকার আমরা আবার ব্যাক করব।
আমরা ধরে নিচ্ছি এই ডিফারেন্সটা ডেল্টা এফ, এফ আর মাইনাস এফ ভি, অর্থাৎ দিস ইজ এফ ভি আর দিস ইজ এফ আর, এদের এই ডিফারেন্সটা হচ্ছে ডেল্টা এফ, এইটুকু এই গ্যাপটা। এবার লেন্স মেকার ফর্মুলা যেটা আমরা অলরেডি শিখে এসেছি, 1/f = মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2, এইটা শিখে এসেছি। এই এক্সপ্রেশনটাকে ডিফারেনশিয়াল ফর্মে লেখো। ডিফারেনশিয়াল ফর্মে লিখলে 1/f এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/f², তাহলে মাথায় রেখে রইল ডেল্টা এফ। মিউ এর ডিফারেনশিয়াল হচ্ছে ডেল্টা মিউ, মাইনাস 1 এর তো ডিফারেনশিয়াল নেই কিছু, আর এই 1/r1 মাইনাস 1/r2 এগুলো তো কনস্ট্যান্ট টার্ম, কারণ লেন্সটা তৈরি হয়ে যাওয়ার পর তার রেডিয়াস অফ কার্ভেচার চেঞ্জ করা যায় না, কনস্ট্যান্ট টার্ম বলে এর সঙ্গে গুণ হয়ে রয়ে গেল। এইবার কারণ এটা হচ্ছে r1 আর r2টা, ইট ডিপেন্ডস আপন দ্য জিওমেট্রি অফ দ্য লেন্স, ইট ডাজ নট ডিপেন্ড আপন দ্য কালার অফ দ্য লাইট। ফোকাল লেন্থটা কিন্তু কালার অফ দ্য লাইটের উপর ডিপেন্ড করছে। ফোকাল লেন্থটা লাল লাইটের জন্য একরকম, বেগুনি লাইটের জন্য একরকম, কিন্তু রেডিয়াস অফ কার্ভেচার ডাজ নট ডিপেন্ড এট অল on the color of light. Radius of curvature solely depends upon the geometry of construction, কারণ প্রথমেই যেটা তৈরি করে ফেলেছো। আর প্রথম কথা এটা গেল। দ্বিতীয় কথা আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে মিরারের বেলায় আমরা যত সহজে ফোকাল লেন্থ ইজ ডাবল the focal length is half of the radius of curvature, সেটা যতটা মিররের বেলায় সত্য, লেন্সের বেলায় ততটা সত্য নয়। বিশেষ ক্রাইটেরিয়া ফুলফিল হলে তবেই কিন্তু এই ঘটনাটা সত্য হয়। এবার এই এক্সপ্রেশনটাই কি করেছি না, মাইনাসটাকে উড়িয়ে দিয়েছি। মাইনাসটাকে উড়িয়ে দিয়েছি মানে হচ্ছে ডেল্টা এফ বাই এফ আছে, এখানে মাইনাসটা এপাশে লিখেছি, এই এফ এর একটা এফকে এখানে রেখেছি, একটা এফকে এদিকে গুণ করে দিয়েছি, দিয়ে যেমন আছে রেখেছি। তাহলে ডেল্টা এফ বাই এফ মাইনাস ডেল্টা এফ বাই এফ ইকুয়াল টু এই ডেল্টা মিউ বাই মিউ মাইনাস 1, এই জিনিসটা কোথা থেকে গেল এবার দেখি। আচ্ছা, এইবার এই ফর্মুলা থেকে দেখো 1 এফটাকে যদি আমি এদিকে কোনাকুনি গুণ করে দিই আর মিউ মাইনাস 1টাকে নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে এফ ইন্টু 1/r1 মাইনাস 1/r2 হয়। তাহলে এফ ইন্টু 1/r1 মাইনাস 1/r2 লিখেছি, আর মিউ মাইনাস 1টাকে 1-এর তলায় নামিয়ে আনলে 1/মিউ মাইনাস 1, আপত্তি নেই। তাহলে এই এফ ইন্টু 1/r1 মাইনাস 1/r2 এইটার বদলে আমরা বসাতে পারি 1/মিউ মাইনাস 1। তাহলে এখানে অলরেডি ডেল্টা মিউ ছিল, ডেল্টা মিউ রেখে মিউ মাইনাস 1 করে দিয়েছি। এদিকটা মাইনাস আছে, ঠিক আছে, তাতে অসুবিধা নেই। ডেল্টা এফ বাই এফ ইকুয়াল টু ডেল্টা মিউ বাই মিউ মাইনাস 1। এইবার ডেল্টা মিউ ইকুয়াল টু মিউ আর মাইনাস মিউ ভি, অর্থাৎ রেড লাইটের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এইটা, ভায়োলেট লাইটের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এইটা। ভায়োলেট লাইটের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বড় বলেছিলাম, ডেল্টা আর রেড লাইটের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা ছোট বলেছিলাম, একটু আগে প্রমাণ করেছি। এই যে মিউ আর লেস দেন মিউ ভি বা মিউ ভি গ্রেটার দেন মিউ আর, তাহলে এই যে কোয়ান্টিটিটা এটা ইটসেলফ ইজ নেগেটিভ কোয়ান্টিটি। দেখো ডেল্টা মিউ মিউ আর মাইনাস মিউ ভি লিখেছি বটে, কিন্তু ইটসেলফ ইজ নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে আমার আলটিমেটলি এই ডিসপারসিভ পাওয়ার বলে একটা টার্ম আমরা পরে আবার শিখব। ডিসপারসিভ পাওয়ার হচ্ছে ভায়োলেট লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মাইনাস রেড লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাই মিউ মাইনাস 1। এই মিউটা জেনারেলি নেওয়া হয় ইয়েলো লাইটের, ইয়েলো লাইটটাকে মিন ওয়েভলেন্থ ধরে নেওয়া হয় রেড আর ভায়োলেটের মধ্যে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইয়েলো। এটা হচ্ছে ডেফিনেশন, ডিসপারসিভ পাওয়ারের ডেফিনেশনই হচ্ছে এইটা। তাহলে মিউ ভি মাইনাস মিউ আর, এইটা তাহলে মাইনাস ডেল্টা মিউ, অলরেডি এখানে মিউ আর মাইনাস মিউ ভি আছে, আমি এটাকে মিউ ভি মাইনাস মিউ আর লিখেছি, তাহলে মাইনাস ডেল্টা মিউ বাই মিউ মাইনাস 1। তাহলে ডেল্টা মিউ বাই মিউ মাইনাস 1, এইটা মানে তোমার মাইনাস ডেল্টা এফ বাই এফ, তাহলে এখানে অলরেডি একটা মাইনাস ছিল, তাহলে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল ডেল্টা এফ বাই এফ। আলটিমেটলি এই ডিসপারসিভ পাওয়ার ওমেগা ইকুয়াল টু ডেল্টা এফ বাই এফ, অর্থাৎ ডেল্টা এফ ইকুয়াল টু ওমেগা ইন্টু এফ, বাই ওমেগা ইজ দ্য ডিসপারসিভ পাওয়ার, আর এফ হচ্ছে ফোকাল লেন্থ ফর বলতে পারো ভায়োলেট লাইট, ফোকাল লেন্থ ফর রেড লাইট বা এ নয়, সরি, ফোকাল লেন্থ ফর ইয়েলো লাইট, ফোকাল লেন্থ অফ ভায়োলেট লাইট বা ফোকাল লেন্থ অফ রেড লাইট নয়, মাঝে মানে মিন ওয়েভ লেন্থ।
মিন ওয়েভলেন্থে লাইটের জন্য ফোকাল লেন্থ হচ্ছে এফ। এবার অ্যাক্রোমাটিজমের কন্ডিশন কি? অ্যাক্রোমাটিজম কতটা মানে হচ্ছে, অর্থাৎ আমি যেমনভাবেই লেন্সে আলো ফেলি না কেন, এই ফোকাল লেন্থের এই ভায়োলেটের ফোকাল পয়েন্ট এবং রেডের ফোকাল পয়েন্ট একই জায়গায় হতে হবে। মানে রাদার ভায়োলেট এবং রেড শুধু নয়, যতগুলো কালারই থাকুক না কেন সবগুলোরই ফোকাল পয়েন্ট যাতে একই জায়গায় এসে পড়ে, তাহলেই সেই যে লেন্স তৈরি হবে সেটাই হচ্ছে তার মানে আমার ক্রোমাটিক অপারেশন থাকবে না, ক্রোমাটিক অপারেশন মুক্ত লেন্স। সেই কন্ডিশন ফর অ্যাক্রোমাটিজম কি করা হয়? জেনারেলি দুটো লেন্স ব্যবহার করা হয়, দুটো লেন্স গায়ে গায়ে লাগানো হয়। এবার আমরা তো তোমার দুটো লেন্সের জন্য ফোকাস দৈর্ঘ্যের যে তোমার ফর্মুলা 1/f=1/f1 + 1/f2, এই যে ফর্মুলা, এটা তো আমরা অলরেডি আগেই প্রমাণ করেছিলাম একাধিক লেন্সকে গায়ে গায়ে লাগানো। তাহলে এটাকে আমি যদি ডেরিভেটিভ বলবো না, ডিফারেন্সিয়াল ফর্মে লিখি, তাহলে দেখো -Δf/f² ইকুয়াল টু -Δf1/f1², কারণ 1/x এর ডেরিভেটিভ সবসময় 1/x² হয়, -1/x² হয়, আর এখানে সবটাই প্লাস, তাহলে সবগুলি এখানে মাইনাস হয়ে গেল, তাহলে -Δf/f2/f2²। এবার Δf1 ইকুয়াল টু ω1f1, কারণ আমাদের ফর্মুলা হচ্ছে Δf ইকুয়াল টু ω(f). তাহলে আমরা একটা লেন্সের এফ যদি ফোকাল লেন্থ f1 হয়, ডিসপারসিভ পাওয়ার ω1 হয়, দ্বিতীয় লেন্সের f2 হয়, ডিসপারসিভ পাওয়ার f2 হয়, তাহলে Δf1 এর জন্য ω1f1 সত্য আর Δf2 এর জন্য ω2f2 সত্য। তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে দেবো, তাহলে এগুলো সব মাইনাসগুলো টেনে কেটে দিয়ে প্লাস করে দিলাম, তাহলে Δf/f² ইকুয়াল টু Δf1, Δf1 এর জায়গায় বসাবো ω1f1, তাহলে ω1f1 বসালাম, তাহলে উপরে f1 রইল আর তাহলে f1², তাহলে একটা f1 কেটে গেল, তাহলে শুধু f1। তেমনি করে এটা ω2/f2। এইবার ফর অ্যাচিভিং অ্যাক্রোমাটিজম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ Δf শুড বি 0, অর্থাৎ অ্যাক্রোমাটিজম এই শর্তটাকে মানে আমাকে পেতে গেলে Δf 0 হতে হবে। নাও হোয়াট ইজ Δf? আবার ফিরে আসি, হিয়ার ইজ মাই Δf, দ্যাট ইজ fr মাইনাস fb, অর্থাৎ এই রেড লাইটের জন্য যা ফোকাল লেন্থ আর ভায়োলেট লাইটের জন্য যে ফোকাল লেন্থ তাদের মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটাই ছিল Δf। তাহলে অ্যাক্রোমাটিজম অবস্থায় অ্যাক্রোমাটিক লেন্সের ক্ষেত্রে এই Δf থাকবে না, অর্থাৎ দিস টু পয়েন্টস উইল কোয়েনসাইড, একটার ঘরে আর একটা পড়ে যাবে। তাহলে এই Δfকে 0 হতে হবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে। তাহলে এটাকে 0 হতে গেলে এই ডান দিকটা 0 হবে, তাহলে ω1/f1 + ω2/f2, অর্থাৎ ω1/f1 ইকুয়াল টু -ω2/f2, অর্থাৎ one focal length should be positive and another should be negative। তাহলে একটি লেন্স উত্তল হলে অপরটি অবতল হবেই। তার মানে একটি উত্তল লেন্স দিয়ে কেবলমাত্র আমি অ্যাক্রোমাটিক লেন্স তৈরি করতে পারবো না, বা দুটো উত্তল লেন্স দিয়ে মানে দুটো কনভেক্স লেন্স দিয়েও আমি কিন্তু অ্যাক্রোমাটিক লেন্স তৈরি করতে পারবো না। উই নিড ওয়ান কনভেক্স লেন্স অ্যানাদার কনকেভ লেন্স। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যেটা, যে স্যার তাহলে কনভেক্স লেন্স আর কনকেভ লেন্স দুরকম ধরনের লেন্স যদি নিই, সেটা যদি গায়ে গায়ে বসিয়ে দিই, তাহলে তো ওইটা তো একটা মানে লেন্স হিসেবে সেটা কাজই করবে না। লেন্স হিসেবে কাজ করবে না কেন না, কনকেভ লেন্স যতটা কনভার্জ করাবে রেগুলোকে, কনকেভ লেন্স আবার ততটা ডাইভার্জ করিয়ে দেবে। তাহলে আলটিমেটলি তোমার মানে ইমেজ ফর্মই তো করবে না, তাহলে তো লেন্সই রইল না। যেটা আমাদের যেরকম কাঁচ আমাদের সানগ্লাসের মধ্যে থাকে, সানগ্লাসের মধ্যে যেগুলো জেনারেল সানগ্লাস, অর্থাৎ সাধারণ যাদের চোখ খারাপ নয় তারা যে সানগ্লাস পরেন আর কি, সেখানে কোনো পাওয়ার থাকে না সেই কাঁচে। কীরমভাবে সম্ভব এটা করা? না অ্যাকচুয়ালি তোমার দুটো সারফেস, অর্থাৎ ফার্স্ট সারফেস আর সেকেন্ড সারফেস, অর্থাৎ আমরা যদি আবার এই জায়গাটা একটু ফিরে যাই তাহলে বুঝতে পারবো এই যে ফর্মুলাটা, এই 1/r1 - 1/r2, অর্থাৎ ফার্স্ট সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার যদি সেকেন্ড সারফেসের রেডিয়াস অফ কার্ভেচারের সঙ্গে জাস্ট ইকুয়াল হয়ে যায়, অর্থাৎ একই মানে অর্থাৎ ওই তুমি সানগ্লাসের ক্ষেত্রে যেটা হয়, ওই কাঁচটার যদি ক্রস সেকশন দেখো, দেখা যাবে দুটোরই রেডিয়াস অফ কার্ভেচার সেম।
তাহলে দুটো রেডিয়াস অফ কার্ভেচার সেম হয়ে গেলে তাহলে 1/r1 - 1/r2 এই টার্মটা আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে। তাহলে 1/f সমান 0, অর্থাৎ f ইকুয়াল টু ইনফিনিটি। f ইকুয়াল টু ইনফিনিটি মানে এটা লেন্সই নয়, তার মানে অর্থাৎ ইনফাইনাইট ডিস্টেন্সে যদি ইমেজ ফর্ম করে সেটা তার মানে সেটাকে আর লেন্স বলবো না আমরা। তাহলে এই ক্ষেত্রে তোমার একমাত্র উপায় হচ্ছে যে কি করা, মানে এখানে আমাদের যদি রেডিয়াস অফ কার্ভেচার দুটো সমান হয়ও, বা তোমার ওই কি বলে আমাদের কনভেক্স লেন্স আর কনকেভ লেন্স মিলিয়ে যে অ্যাক্রোমাটিক ডাবলেট বলা হয় এগুলোকে। অ্যাক্রোমাটিক ডাবলেট কথাটা মানে কি? অ্যাক্রোমাটিক মানে হচ্ছে যার মধ্যে ক্রোমাটিক এফেক্ট কিছু নেই, অর্থাৎ রং আলাদা হবে না। আর ডাবলেট কেন না, দুটো লেন্স ব্যবহার করছি বলে। এই অ্যাক্রোমাটিক ডাবলেট লেন্স বা অ্যাক্রোমাটিক ডাবলেট সেটের মধ্যে একটা তার মানে কনভেক্স লেন্স আর একটা কনকেভ লেন্স, এবং দুটোর রেডিয়াস অফ কার্ভেচার ইকুয়াল। তাহলে হাউ আর দে ফাংশনিং অ্যাজ এ লেন্স, অ্যাজ এ কনভেক্স লেন্স? মজাটা হচ্ছে, বুঝিয়ে দিই, সেটা হচ্ছে কনভেক্স লেন্সটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, যে কাঁচ দিয়ে তৈরি হয়, তার ডেন্সিটি বেশি। আর কনকেভ লেন্স যে কাঁচ দিয়ে তৈরি হয় তার ডেন্সিটি কম, অর্থাৎ কাঁচের মধ্যেই একটু ওই তার মেটেরিয়াল বা তার উপাদানের একটু কম বেশি করাতে কাঁচের ঘনত্ব বদলে দেওয়া সম্ভব হয়। তাহলে এই দু ধরনের, তোমরা যদি গুগলে সার্চ করে দেখো, ফ্লিন্ট গ্লাস আর ক্রাউন গ্লাস। আমার সম্ভবত যেটুকু মনে আছে, ফ্লিন্ট গ্লাসের ডেন্সিটি বেশি, ক্রাউন গ্লাসের ডেন্সিটি কম। তাহলে আমার এই যে কনভেক্স লেন্সটা সেটা ফ্লিন্ট গ্লাসে তৈরি হয়, আর কনকেভ লেন্সটা ক্রাউন গ্লাসে তৈরি হয়। তাদের রেডিয়াস অফ কার্ভেচার সমান হওয়া সত্ত্বেও তোমার কনভেক্স লেন্সটা তাহলে বেশি কনভার্জ করে, কনকেভ লেন্সটা কম কনভার্জ করে। কারণ বুঝতেই পারছো, যার তোমার ডেন্সিটি বেশি, যে কাঁচটা বেশি ডেন্স অর্থাৎ ফ্লিন্ট গ্লাস, সেটা তার মানে তার কি বলবো, ডেভিয়েট করার ক্ষমতাও বেশি, বেঁকিয়ে দেওয়ার ক্ষমতা বেশি। অর্থাৎ ওই অ্যাক্রোমাটিক ডাবলেটটা ওই একটি কনভেক্স লেন্স এবং একটি কনকেভ লেন্স নিয়ে গঠিত হওয়া সত্ত্বেও the achromatic doublet system lens system behaves like a single convex lens having no chromatic aberration effect. কোনো chromatic aberration effect তার মধ্যে থাকে না। যতটা বললাম বুঝতে পারা গেল? যতটা বললাম বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কারোর প্রশ্ন আছে কিছু? যতটা বলেছি সেইটুকুর নো স্যার। বেশ। আচ্ছা, আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাই। লেন্স আমাদের আজকে বা এই ক্লাস 12-এ যতটা আছে আমরা পড়ে ফেলেছি। এরপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে প্রিজম। প্রিজমটা শুরু করি, দেখা যাক কতটা এগোতে পারি। প্রিজম তো ক্লাস 10-এ তোমাদের ছিল খানিকটা। প্রিজম বিভিন্ন রকমের প্রিজম হয়। প্রিজম যে কেবলমাত্র এরকম ট্রায়াঙ্গুলার হয় তা নয়। অ্যাকচুয়ালি প্রিজমের যা ডেফিনেশন, জিওমেট্রিতে ম্যাথামেটিক্সে প্রিজমের যা ডেফিনেশন, তাতে করে হচ্ছে প্রিজমের বেসটা ট্রায়াঙ্গেল হতে পারে। আমরা যে ছবিটা এঁকেছি এটা ট্রায়াঙ্গুলার বেস প্রিজম। ট্রায়াঙ্গুলার বেস প্রিজম মানে প্রিজমের তো ভাবো না, প্রিজমের মোট তোমার দুটো এরকম ট্রায়াঙ্গুলার বেস আর তিনটে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বেস, তাই তো? এইটা প্রিজমের শেপ। এবার এইখানে ট্রায়াঙ্গুলার বেস না হয়ে যদি রেক্ট্যাঙ্গুলার বেস হয়, দ্যাট ইজ অলসো এ প্রিজম। তার মানে অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গুলার প্যারালোপাইপ ইজ এ টাইপ অফ, ইজ এ স্পেশাল টাইপ অফ প্রিজম। তার বেসটা হচ্ছে রেক্ট্যাঙ্গল বা স্কোয়ার। পেন্টাগোনাল প্রিজম হতে পারে যার বেসটা হচ্ছে পেন্টাগন। সবগুলোই প্রিজম, কিন্তু আমরা আপাতত ফর আওয়ার ডিসকাশন পারপাস উই আর কনসিডারিং দিস ট্রায়াঙ্গুলার শেপ প্রিজম অনলি। তা যাই হোক, আমরা ফিরে আসি। ফিরে আসি বলতে আমরা এই পি পয়েন্ট থেকে আলো এসে পড়ছে, ইট ইজ এ রেয়ারার মিডিয়াম, বা ম্যাগনিফাই করতে হবে, নাহলে তোমাদের ঠিক বোঝাতে পারবে। এইখান থেকে আলো এসে পড়লো,
এইটা হচ্ছে রেয়ার থেকে ডেন্সারে আসছে। I1 ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এইখান থেকে ফার্স্ট রিফ্র্যাকশন, এইটা হচ্ছে নর্মাল, এই লাইনটা হচ্ছে নর্মাল, এটা ফার্স্ট রিফ্র্যাকশন হলো, দ্য রে বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল। এই অ্যাঙ্গেলটা যে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে R1, আর এইটা গিয়ে আবার সেকেন্ড সারফেসে পড়লো, দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হিয়ার ইজ R2। আমরা প্রিজমের মধ্যে ভিতরে যে সমস্ত অ্যাঙ্গেলগুলো R দিয়ে লিখছি, বাইরের অ্যাঙ্গেলগুলো I2 দিয়ে লিখছি, যদিও এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তবুও এটা R2। তারপর আবার এইটা হচ্ছে নর্মাল, সেকেন্ড নর্মাল অ্যাট দ্য সেকেন্ড সারফেস। এইবার আলো বেরিয়ে গেল, এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স I2। এই হচ্ছে আমাদের ছবি। এই ছবি অলরেডি ক্লাস 10-এও করেছি। তাহলে প্রিজম যদি না থাকতো, আলোটা সোজা এই স্ট্রেট লাইনে এই ডটেড পাথ ধরে চলে যেত, অর্থাৎ ধরো এই ভি পয়েন্ট এখানে আছে, ভি পয়েন্ট অব্দি চলে যেত। তাহলে এই যে যাচ্ছে, এই যে RS, এখন এই যে পাথটা, RS পাথটাকে আমি যদি ধরে ধরে পিছিয়ে দিই, তাহলে যাবার কথা ছিল এই পথে, যাচ্ছে এখন এই পথে। তাহলে নেট ডেভিয়েশন হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডেভিয়েশন, কতটা বেঁকলো, অ্যাঙ্গুলার ডেভিয়েশন। এইবার তার ডেভিয়েশন নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম, এবার ছোট করতে হবে। কি পড়াশোনা করেছিলাম না, 1 নম্বর পড়াশোনা করেছিলাম I1 প্লাস I2 মাইনাস এ ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এটা প্রমাণ করতে দেয় মাধ্যমিকে। আর আরেকটা জিনিস প্রমাণ করেছিলাম যে R1 প্লাস R2 এ ইকুয়াল টু R1 প্লাস R2। যদি এই জায়গাটায় যদি প্রশ্ন থাকে যে কী করে প্রমাণ হচ্ছে, তাহলে একবার মাধ্যমিকের বইটা খুলে দেখে নিতে হবে। এটা বলে আর সময় নষ্ট করছি। এইবার আমরা যেটা বার করতে চাইছি সেটা হচ্ছে কন্ডিশন ফর মিনিমাম ডেভিয়েশন, অর্থাৎ কি শর্তে এই ডেভিয়েশন ডেল্টাটা মিনিমাম হবে। দেখব সেই শর্তটা হচ্ছে I1 ইকুয়াল টু I2 হলে মানে তোমার ডেভিয়েশনটা মিনিমাম হবে। এবার সেটা কি করে হচ্ছে সেটাই আমরা প্রমাণ করব। এই প্রমাণটা কিন্তু তোমাদের বইতে দেওয়া নেই। এই I1 ইকুয়াল টু I2 কীভাবে প্রমাণ করব দেখা যাক একটু। প্রমাণটা একটু বড় প্রমাণ, কিন্তু খুব জটিল কিছু নয়, স্টেপ বাই স্টেপ ভাবলেই হয়। প্রথমে ফার্স্ট রিফ্র্যাকশনটা কত হবে, সাইন I1 বাই সাইন R1, এটা হচ্ছে মিউ। সেকেন্ড রিফ্র্যাকশনটা কত যদি ভাবি, ফ্রম ডেন্সার টু রেয়ারার যাচ্ছে বলে, তাহলে সাইন R2 বাই সাইন I2 ইকুয়াল টু 1 বাই মিউ, কারণ এটা হচ্ছে তার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু গ্লাস। এখানে যেমন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার যদি মিউ হয়, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু গ্লাস সেটা 1 বাই মিউ। এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন অফ দ্য সেকেন্ড সারফেস। তাহলে এবার কোনাকুনি গুণ করে দিই, সাইন I1 ইকুয়াল টু মিউ সাইন R1, আর সাইন I2 হচ্ছে মিউ সাইন R2। 3 নম্বর ইকুয়েশন, 4 নম্বর ইকুয়েশন। ফর ডেভিয়েশন টু বি মিনিমাম, ডি ডেল্টা DI1 ইকুয়াল টু 0। আমরা ওই ম্যাক্সিমাম মিনিমা ক্যালকুলাসে যা শিখেছি তাতে করে দেখেছি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ প্লাস 0 করতে হয়। ডি ডেল্টা DI1 এইটা কোথায় পাবো, এটার জন্য এই যে আমার ফার্স্ট 1 নম্বর ইকুয়েশন যেটা মাধ্যমিকে শেখা, এই ইকুয়েশনটার ডেরিভেটিভ করব, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে 0 করব। দেখেন ডেল্টাও আছে I1ও আছে, অসুবিধা নেই। এইবার এই এক্সপ্রেশনটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, দেখো তো কি হয়। ডিফারেন্সিয়েটিং 1কে ডিফারেন্সিয়েট করলে এদিকটা ডি ডেল্টা DI1, I1 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু I1 হচ্ছে 1, I2 ডেরিভেটিভ DI2 DI1 মাইনাস এ, এটা তো হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম, মানে এই টপ অ্যাঙ্গেলটা, সেটা তো জিওমেট্রি থেকে আসছে, যেভাবে প্রিজমটা তৈরি করা হয়েছে সেই জন্য এটা এ। তাহলে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এর ডেরিভেটিভ 0। তাহলে আমার রইল কি, ডি ডেল্টা DI1 ইকুয়াল টু 1 প্লাস DI2 বাই DI1, অর্থাৎ এই ডি ডেল্টা DI1টাকে তো 0 করতে হবে বলেই রেখেছি, অর্থাৎ 1 প্লাস DI2 DI1 এইটা ইকুয়াল টু 0, or DI2 DI1 সেটা ইকুয়াল টু -1। এই যে এই 1টাকে এই পাশে নিয়ে এসেছি, -1। এটা আমার ইকুয়েশন নাম্বার 5। এবার ডিফারেন্সিয়েটিং 2, সেকেন্ড ইকুয়েশনটা কোথায়, সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে এইটা,
একদম উপরে a ইকুয়াল টু r1 প্লাস r2, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এটাকে আমরা ছোটই করে নিই, না তাহলে আমার দেখতে সুবিধা হবে। a ইকুয়াল টু r1 প্লাস r2, এটাকে ডিফারেন্সিয়েট করেছি দেখো, তাহলে dA dr1 প্লাস r1 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু r1 হচ্ছে 1, r2 ডেরিভেটিভ dr2 dr1 এই রইল। এবার এই dA dr1টা জিরো করবো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে জিরো করব। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা জিরো করলে কি শর্ত আসে না, 1 প্লাস dr2 বাই dr1 ইকুয়াল টু 0। একই যুক্তিতে তাহলে dr2 বাই dr1 সাইড চেঞ্জ করলাম, 1টা এই পাশে হলো -1, তাহলে আমার dr2 বাই dr1 ইকুয়াল টু -1। তাহলে আমার হাতে এইরকম ইকুয়েশন এলো। এটা এবার কি করব, টেকিং ডিফারেন্সিয়ালস অফ 3 and 4, এবার 3 আর 4 এই দুটো ইকুয়েশন, এদের ডিফারেন্সিয়াল নেব। তাহলে সাইনের ডেরিভেটিভ কত না cos i1, ডিফারেন্সিয়াল বলেছি, ডেরিভেটিভ বলিনি। তাহলে cos i1 di1 লিখলাম, নিউ কনস্ট্যান্ট রইল, সাইন r1 এর ডেরিভেটিভ cos r1 dr1 হলো। আর তেমনি করে এপাশটা সাইন i2 ইকুয়াল টু কি আছে না মিউ সাইন r2, অর্থাৎ cos i2 di2 ইকুয়াল টু মিউ cos r2 dr2। এটা 7 নম্বর ইকুয়েশন, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, 5-এর পর 6 7। এবার 6/7 করেছি, 6/7 করছি মানে এই 6/7 cos i1 di1 বাদিকটা বাই cos i2 di2 ইকুয়াল টু মিউ cos r1 dr1 বাই মিউ cos r2 dr2। মিউ ক্যান্সেলস হবে। কী সব করছেন স্যার তখন থেকে, মিউ মানে গুণ করে যাচ্ছে না ডেরিভেটিভ করে যাচ্ছে। তাহলে এবার কি হবে না, মিউ তো কেটে গেল, cos i1 cos i2 এটা রইল, di1 di2 মানে কি না একটু আগে প্রমাণ করেছি -1। এই যে di2 বাই di1 -1 যদি হয়, তাহলে উল্টোটাও di1 বাই di2 সেটাও -1, di1 বাই di2 সেটাও -1। আর এর পাশে কি রইল, dr1 বাই dr2 সেটাও -1, সেটাও প্রমাণ করেছি এখানে, এই যে dr2 বাই dr1। এইবার স্কোয়ার করেছি, এই এক্সপ্রেশনটাকে স্কোয়ার করেছি, cos স্কোয়ার i1 বাই cos স্কোয়ার i2 ইকুয়াল টু cos স্কোয়ার r1 বাই cos স্কোয়ার r2 ইকুয়াল টু, এই cos স্কোয়ার r1টাকে আমরা সাইনে কনভার্ট করছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এই ফর্মুলায়। তাহলে cos স্কোয়ার r1 হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার r1, এই cos স্কোয়ার r2 মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার r2। এবার এখানে একটা মজা আছে, সেটা হচ্ছে কি না, আমাদের আবার এই 3 আর 4 সমীকরণে সাইন r1 ইকুয়াল টু সাইন i1 বাই মিউ আর সাইন r2 ইকুয়াল টু সাইন i2 বাই মিউ লিখতে পারি। সাইন r1 সমান সাইন i1 বাই মিউ আর সাইন r2 সমান সাইন i2 বাই মিউ, সেইটা এবার লিখলাম। দেখো কীভাবে লিখলাম, সাইন স্কোয়ার r1, তাহলে সাইন r1 হচ্ছে সাইন i1 বাই মিউ, এই যে ফ্রম 3, সাইন r2 হচ্ছে সাইন i2 বাই মিউ ফ্রম 4। এইখানে তাহলে সাইন স্কোয়ার r1 এর জায়গায় সাইন স্কোয়ার i1 বাই মিউ 2, আমরা দেখো আরগুলোকে সব আলটিমেটলি তাড়াচ্ছি, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সাইন স্কোয়ার r2, সাইন স্কোয়ার r2 জায়গায় তাহলে সাইন স্কোয়ার i2 বাই মিউ স্কোয়ার, মিউ স্কোয়ার মিউ স্কোয়ার মিউ স্কোয়ার মিউ স্কোয়ার এলসিএম করলাম, উপরে এলসিএম করলাম মিউ স্কোয়ার, তাহলে মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1 বাই মিউ স্কোয়ার, আবার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i2 বাই মিউ স্কোয়ার। তাহলে এই মিউ স্কোয়ার আর মিউ স্কোয়ার এলসিএমগুলো কেটে গেল, উপরে পড়ে রইল মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1, তলায় পড়ে রইল মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i2। এইবার আমরা একটা সেই ক্লাস 9-10-এর একটা সেই অ্যাডেন্ডো সাবট্রাক্টেড ডিভিডেন্ডো এসব ছিল তোমাদের, a বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু একবারে a মাইনাস সি বাই বি মাইনাস ডি, বা ঘুরিয়ে লিখলে সি মাইনাস এ বাই ডি মাইনাস বি এরকম লেখা যায়। তো সেইটাকেই আমরা কাজে লাগাবো কীভাবে না, cos স্কোয়ার i1 বাই cos স্কোয়ার i2 ইকুয়াল টু আমাদের হাতে এসছে মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1 বাই মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i2। এবার এটাকে a বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু সি মাইনাস এ বাই ডি মাইনাস বি, এই ফর্মুলায় লিখবো। সি মাইনাস এ মানে দিস মাইনাস দিস, অর্থাৎ মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1 মাইনাস cos স্কোয়ার i1, তাহলে ডি মাইনাস বি মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i2 মাইনাস cos স্কোয়ার i2। এবার মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে
এখানটা সাইন স্কোয়ার i1 প্লাস কস স্কোয়ার i1, তলাতেও তাই সাইন স্কোয়ার i2 প্লাস কস স্কোয়ার i2, দিস ইজ 1, দিস ইজ অলসো 1, তার মানে আলটিমেটলি মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ স্কোয়ার মাইনাস 1 কেটে কুটে গিয়ে 1। এত কাণ্ড করে শেষ অবধি এই রেশিওটা 1 প্রমাণ করলাম। তাতে লাভ কি হলো স্যার? cos স্কোয়ার i1 ইকুয়াল টু cos স্কোয়ার i2 হুইচ ইমপ্লাইজ i1 ইকুয়াল টু i2। যেটা প্রমাণ করতে শুরু করেছিলাম এত কাণ্ড কাঠখড় পুড়িয়ে, এই যে কোথায় গেল আমাদের, এই যে i1 ইকুয়াল টু i2 টু বি প্রুভড, সেই প্রমাণটা করলাম আর কি এইখানে i1 ইকুয়াল টু i2। তারপর প্রমাণটা নিয়ে আপত্তি আছে কি? না স্যার। না স্যার। না স্যার, ঠিক আছে। এটা কিন্তু ডিপিজি তোমাদের দত্তপাল গুছাই কিন্তু নেই। বেশ, তাহলে মিনিমাম ডেভিয়েশনের শর্ত হচ্ছে i1 ইকুয়াল টু i2। তাহলে ডেল্টা ইকুয়াল টু i1 প্লাস i2 মাইনাস এ, এটা তো সেই মাধ্যমিকে শেখা ফর্মুলা। তাহলে i1 ইকুয়াল টু i2 বসিয়ে দিলাম, i2 এর জায়গায় i1 বসিয়ে দিলে তাহলে 2i1 মাইনাস এ, সেটাকে ডেল্টা মিন বলছি। তাহলে 2i1 ইকুয়াল টু, তাহলে ডেল্টা প্লাস এ পাশে চলে এলো, বাম পাশে নিয়ে চলে এলাম, মানে এখানে ডান পাশে নিয়ে চলে এলাম, তাহলে i1 হচ্ছে ডেল্টা প্লাস এ বাই 2। এবার ফার্স্ট রিফ্র্যাকশনের জন্য মিউ ইকুয়াল টু সাইন i1 বাই সাইন r1। আর একটা জিনিস দেখো, a ইকুয়াল টু r1 প্লাস r2, তো a ইকুয়াল টু r1 প্লাস r2 ফর্মুলা থেকে আমাদের অ্যাকচুয়ালি এই পার্টটাও আসে, r1 ইকুয়াল টু r2, এটাও প্রমাণ করা যায়। কীভাবে প্রমাণ করা যায়? মিউ ইকুয়াল টু সাইন i1 বাই সাইন r1, তাহলে সাইন r1 ইকুয়াল টু সাইন i1 বাই মিউ। ঠিক একই রকমভাবে সাইন r2 বাই সাইন i2 সমান মিউ ফর সেকেন্ড রিফ্র্যাকশন, সেটা 1 বাই মিউ। তাহলে সাইন r2 হচ্ছে সাইন i2 বাই মিউ। তাহলে এটা সাইন i1 আর সাইন i2 তো সমান, i1 যেহেতু i2 এর সঙ্গে সমান, তাহলে সাইন i1 বাই মিউ ইকুয়াল টু সাইন i2 বাই মিউ, অর্থাৎ ডান পাশটা সমান হয়ে গেল যেহেতু i1 আর i2 সমান। তাহলে সাইন r1 ইকুয়াল টু সাইন r2, অর্থাৎ r1 ইকুয়াল টু r2, অর্থাৎ এই শর্তটাও প্রযোজ্য হয়ে যায়, অর্থাৎ a ইকুয়াল টু r1 প্লাস r2। তাহলে r2 জায়গায় r1 বসিয়ে দিই যদি, a ইকুয়াল টু 2r1, অতএব r1 ইকুয়াল টু a বাই 2। তাহলে ফার্স্ট রিফ্র্যাকশনের জন্য আমাদের ফর্মুলা কি? মিউ ইকুয়াল টু সাইন i1 বাই r1। তাহলে i1 এর ভ্যালুটা এখান থেকে বার করেছি ডেল্টা প্লাস a বাই 2, তাহলে সাইন ডেল্টা প্লাস a বাই 2, আর r1 এর ভ্যালুটা এখানে বার করলাম a বাই 2, তাহলে এটা হচ্ছে তোমার মিউ ইকুয়াল টু সাইন ডেল্টা প্লাস a বাই 2 বাই সাইন a বাই 2। এই ডেল্টা মিন, অ্যাকচুয়ালি ডেল্টা মানে শুধু ডেল্টা না, ডেল্টা মিনিমাম প্লাস a বাই 2। আমার এখানে এই ডেল্টাটা কিন্তু শুধু ডেল্টা নয়, এই ডেল্টা হচ্ছে ডেল্টা মিনিমাম ডেল্টা। এই ফর্মুলাটা দিয়ে কিন্তু প্রচুর অঙ্ক আসে, প্রচুর অঙ্ক করতে। বেশ, দেখো এরপরে আবার একটা জিনিসে ঢুকি, সেটা হচ্ছে লিমিটিং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফর ইমার্জেন্স। অর্থাৎ লিমিটিং অ্যাঙ্গেল মানে আমি এমন অ্যাঙ্গেলে আলো ফেলবো প্রিজমে যে আর কোনো রশ্মি প্রিজমের এদিক দিয়ে বেরোবে না। কেন এরকম হতে পারে না? এই আলো ফেললাম, আলো এখানে প্রতিষ্ঠিত হলো, রিফ্র্যাক্টেড হলো, দিয়ে দিস ইজ ডেন্সার মিডিয়াম অ্যান্ড দিস ইজ রেয়ার মিডিয়াম। তাহলে এখানে একটা ওই যেটাকে বলা হয় আমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটার সম্ভাবনা থাকতে পারে যদি এই দ্বিতীয় সারফেসে যে আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যদি সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যদি হয়, দ্য রিফ্র্যাক্টেড রে উইল গ্রেজ থ্রু দ্য সারফেস, অর্থাৎ এই সারফেস দিয়ে জাস্ট গ্রেজ করতে করতে বেরিয়ে যাবে। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে দেখি কি হয়। তার মানে আমি এই সারফেস দিয়ে যদি গ্রেজ করে চলে যায়, তাহলে তো বলতেই পারি যে এই রশ্মিটা আর বাইরে বেরোলো না। তাহলে সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর, সেটা মিউ। এবার আমাদের যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের যে এক্সপ্রেশন সাইন আইসি ইকুয়াল টু 1 বাই মিউ প্লাস 10, এটা জানা জিনিস। তাহলে কস আইসি কত না রুট ওভার 1 মাইনাস 1 বাই মিউ স্কোয়ার, সাইন থিটা ইকুয়াল টু এক্স হলে কস থিটা হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কস আইসি হবে রুট ওভার 1 মাইনাস 1 বাই মিউ স্কোয়ার। এবার এলসিএম করে রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ। এবার
চতুর্ভুজ এ কিউ পি আর, এ কিউ পি আর, এই যে চতুর্ভুজটা, এই যে কোয়াড্রিল্যাটারালটা, এখানে এ কিউ পি এটা 90 ডিগ্রি, এ আর পি এটাও 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল কিউ পি আর, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এদের সামটোটালটা 180 ডিগ্রি। এবার ট্রায়াঙ্গেল কিউ পি আর এসো, ট্রায়াঙ্গেল কিউ পি আর এ কি আছে? ট্রায়াঙ্গেল কিউ পি আর এ, ট্রায়াঙ্গেল কিউ পি আর এর মধ্যে অ্যাঙ্গেল কিউ পি আর প্লাস আর, মানে এই অ্যাঙ্গেলটা প্লাস আইসি, এখানে তো মোট তিনটে অ্যাঙ্গেল, কিউ পি আর, এইটা হচ্ছে অ্যাঙ্গেল আর, আর এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আইসি, এই তিনটে সাম 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল কিউ পি আর হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আর প্লাস আইসি, মানে ব্র্যাকেটের মধ্যে এগুলো সব ডান দিকে নিয়ে চলে গেছে। তাহলে এটাও কিউ পি আর, এটাও কিউ পি আর। তাহলে আমার এইখানে এইখানে এই এই এক্সপ্রেশনে আমি কিউ পি আর এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, অর্থাৎ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল প্লাস 180 ডিগ্রি মাইনাস আর প্লাস আইসি, দেখো এটা বসিয়ে দিলাম, আর ইকুয়াল টু ডান দিকে 180 ডিগ্রি আছে, 180 ডিগ্রি রাখলাম, তাহলে এটা কেটে গেল, 180 কেটে গেল, তাহলে অ্যাঙ্গেল এ সমান আর প্লাস আইসি, এটা রইল। তাহলে অ্যাঙ্গেল আর সমান অ্যাঙ্গেল এ মাইনাস আইসি, তাহলে এইখানে সাইন আই হচ্ছে মিউ সাইন আর ফার্স্ট রিফ্র্যাকশনের জন্য, তাহলে মিউ সাইন আর এর জায়গায় এ মাইনাস আইসি, অর্থাৎ আর রাখবো না, এ মাইনাস আইসি বসলাম। এটাকে এবার এ মাইনাস বি সাইন এ মাইনাস বি ফর্মুলায় ভেঙে দিলাম, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, মিউটা দুদিকে গুণ করে দিলাম ব্র্যাকেটের বাইরে আছে বলে। কস আইসির ভ্যালু এখানে অলরেডি বার করে রেখেছিলাম, এই যে কস আইসির ভ্যালু, সেই কস আইসির ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ, মিউ মিউ ক্যান্সেলস আউট, আর এইখানে কস এ রইল, সাইন আইসির ভ্যালু সেটাও আগে বার করে রাখা আছে 1 বাই মিউ, সেই 1 বাই মিউটা বসিয়ে দিলাম, তাহলে মিউ মিউ ক্যান্সেলস আউট, তার মানে আলটিমেটলি রইল মিউ স্কোয়ার মাইনাস 1 এর রুট ইন্টু সাইন এ মাইনাস কস এ। এই শর্তটা যদি মানে মেনে চলে, অর্থাৎ সাইন আই যদি এইরকম হয়, দেখো একটা জিনিস ভেবে দেখো, তোমার কাছে প্রিজম দেওয়া আছে, প্রিজমের মধ্যে অ্যাঙ্গেল অফ প্রিজম সেটা তো অলরেডি একটা জিওমেট্রিক কোয়ান্টিটি, সেটা তো তুমি আগে থেকেই মাপতে পারছো। মেটেরিয়ালটা যে গ্লাস দিয়ে তৈরি তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরো তোমার জানা, অর্থাৎ তুমি আগে থেকেই এই গোটা কোয়ান্টিটিটা হিসেব করে রাখতে পারবে যে এই কোয়ান্টিটিটা কত হবে। তাহলে তার যদি সাইন ইনভার্স নাও, তাহলে সাইন ইনভার্স নিলেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কত হবে, যার জন্য নো লাইট উইল বি ইমার্জ ফ্রম দ্য আদার সাইড, সেটা তাহলে আমরা আগে থেকে হিসেব করে রাখতে পারবো। তাহলে এই দেখো এই এক্সপ্রেশনের ডান দিকে কোথাও অ্যাঙ্গেল আর নেই, অর্থাৎ কোনো ভেরিয়েবল কোয়ান্টিটি নেই, অর্থাৎ তার মানে এই যে ভ্যালুটা, মানে যে ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যার জন্য কোনো ইমার্জেন্স হয় না প্রিজম থেকে, সেই ভ্যালুটা ডিপেন্ড করছে কার উপর না, তোমার অ্যাঙ্গেল অফ প্রিজমের উপর আর মেটেরিয়াল অফ প্রিজম, অন্য কোনো ভেরিয়েবল কোয়ান্টিটির উপর নয়, কিন্তু এগুলো সবই তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি। মিউটাও কনস্ট্যান্ট বিকজ দ্য প্রিজম ইজ অলরেডি ম্যানুফ্যাকচার্ড একটা নির্দিষ্ট ধরনের কাজ দিয়ে, আর অ্যাঙ্গেল অফ প্রিজম সেটাও প্রিজমের মধ্যে একটা কনস্ট্যান্ট বা একটা বলতে পারো প্যারামিটার, বিকজ প্রিজমটা যখন তৈরি হয়ে গেছে এই অ্যাঙ্গেল এটাও তার মানে ফিক্সড হয়ে গেছে, অ্যাঙ্গেল অফ প্রিজমটাও তার মানে ফিক্সড। দেখো এই অবধি সব ক্লিয়ার? ক্লিয়ার? আরো কিছু আছে? স্যার ক্লিয়ার। বেশ, আজকে আর এই জায়গাটা আর আলোচনা করছি না, লিমিটিং অ্যাঙ্গেলের একটা হিসেব করেছিলাম, লিমিটিং অ্যাঙ্গেলটা আজকে থাক, পরের দিন থেকে করবো। আজকে অনেক বকবক করেছি, তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে বলো, নাহলে